সবাইকে স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মার নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বুকে ব্যথা মানে কি হৃদরোগ। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ল্যাবেড কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন। আপনাকে স্বাগত আজকে আমাদের সানফার্মার নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। হ্যাঁ, আমরা যে বিষয়টি আসলে আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বুকে ব্যথা মানে কি হৃদরোগ। একটা কমন ধারণা মানুষের, বুকে ব্যথা মানেই তো অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ অসুখ মনে করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে বসে, কিন্তু আসলে বুকে ব্যথা মানে কি হৃদরোগ? কখনোই না। ব্যথা কিন্তু কোনো একটা রোগ না, এটা একটা রোগের উপসর্গ। যাদের হার্টের প্রবলেম আছে, হার্টের রক্তনালীর প্রবলেম আছে, তাদের বেসিক্যালি সিমটমটা কেমন হবে সেটা হলো যে প্রথমে সে যখন হাঁটতে যাবে তখন সে তার বুকের সামনে একটু চাপ অনুভব করবে। যাদের ডায়াবেটিস নাই তারা এই চাপটা অনেক আগেই অনুধাবন করতে পারে, কিন্তু যাদের আবার ডায়াবেটিস আছে তাদের আবার এই সিম্প্যাথেটিক ড্রাইভটা থাকে না, তাদের ক্ষেত্রে এই বুকের ব্যথাটা বা চাপটা অনুভব করতে অনেক সময় লাগে। আর এই চাপটা যদি হার্টের কোনো প্রবলেমের জন্য হয় অবশ্যই দাঁড়ালেই কমে যাবে। তো এটা একটা ম্যাজিকের মতো। আবার কিছুদিন আগে 5 বছর আগে আমার এক বন্ধু, আমি গুলশান লেক পার্কে হাঁটছিলাম, উনি একজন মেজর, রিটায়ার্ড মেজর, আমাকে বলল যে লোকমান ভাই, আমি একটু হাঁটতে গেলেই প্রথমে একটু চিনচিন করে, আমি যখন এক চক্কর দিই দ্বিতীয় চক্করে দিলে পরে আমার এই চিনচিনটা থাকে না। আমি যে আজকে আপনি আমার চেম্বারে দেখা করবেন, ইমিডিয়েটলি তার ইনভেস্টিগেট করে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেল যে তার 3টা ধমনী বন্ধ। তার ডায়াবেটিস ছিল, ইমিডিয়েটলি তাকে বাইপাস করা হলো। সে কিন্তু বহাল তবিয়তে স্বাভাবিক জীবনযাপন করছে, নীরব। এবং এই ব্যথাটা শুধু বুকের সামনে না, এই জন্যে কেউ এই ব্যথাটা গলার এখানে চলে যায়। গলায় যখন যায় সে তখন ইএনটি সার্জনের কাছে চলে যায়। আবার এই ব্যথাটা কখনো দাঁতেও যেতে পারে, দাঁতে গেলে পরে সে ইএনটি সার্জনের সাথে কনসাল্ট করে। আবার এই ব্যথাটা পেটের উপরের দিকেও ব্যথা হয় এবং সে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছেও যাইতে পারে। এই জন্যে যখনই এই ধরনের সিমটম হবে ইমিডিয়েটলি কোনো নিয়ারবাই কোনো কার্ডিওলজিস্ট বা কোনো ফিজিশিয়ানের শরণাপন্ন হলেই এটাকে ডায়াগনোসিস করা পসিবল। অর্থাৎ হৃদরোগের ব্যথা যেটা বললেন সেটা বুকেও হতে পারে, গলার দিকেও যেতে পারে, দাঁতের ওখানেও হতে পারে। অর্থাৎ ব্যথাকে অবহেলা করার কোনোভাবেই কাম্য নয়। ব্যথাটা আর যাদের ডায়াবেটিস আছে সেটা হয়তো নীরব ভাবে থাকে, কিন্তু লাস্ট স্টেজে কিন্তু যখন বোঝা যায় তখন হয়তো তার হাতে সময় থাকে না। যেন আর্লি স্টেজে ব্যথা হলে যেন সেটা ডায়াগনোসিস করে ফেলা দরকার। নিশ্চয়ই দর্শক যারা আছে, যারা শুনছে, তারা নিশ্চয়ই বিষয়ে অনেক উপকৃত হবে। আরেকটি বিষয় যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে হয় বুকে জ্বালা পোড়ার সাথে হৃদরোগের ব্যথার পার্থক্য, এই পার্থক্যটা কিভাবে বোঝা যায়? একটা জিনিস আমি সবাইকে অনুরোধ করব যে বুকে ব্যথা হলে আপনারা অ্যান্টাসিড নিয়ারবাই কোনো ফার্মেসিতে যেয়ে খাবেন না। কোনো পরামর্শ ছাড়াই কোনো ওষুধ খাওয়া ঠিক না। সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে হার্টের যে নার্ভ সাপ্লাই আর গ্যাস্ট্রিকের যে নার্ভ সাপ্লাই দুটাই হচ্ছে ভ্যাগাস নার্ভ, এবং অ্যান্টাসিড খাইলে পরে হার্টের ব্যথাও কিন্তু কমবে। কিন্তু যার গ্যাস্ট্রিকের ব্যথা সেটা তো কিন্তু মারাত্মক না। যদি গ্যাস্ট্রিকের ব্যথাকে ভুল করে হার্টের ব্যথায় যদি আমরা অ্যান্টাসিড দিয়ে কমাই সেটা হবে মারাত্মক। এই জন্যে অবশ্যই কখনোই আপনারা অ্যান্টাসিড দিয়ে এটাকে টেস্ট করা ঠিক না। আরেকটা জিনিস, যদি বলেন যে কেমনি করে এটা বুঝবে, যাদের গ্যাস্ট্রিকের ব্যথা এটা কিন্তু খালি পেটে বেশি হয়, কিছু খাইলে কিন্তু কমে যাবে, কিন্তু হার্টের ব্যথা কিন্তু ওইরকম হবে না, এটা থাকবে। আর হার্টের ব্যথাটা এমন তর হয়, তীব্রতর, আপনার আশেপাশে প্রচুর বাতাস, কিন্তু আপনার ফিল হবে যে বাতাস তো আমার দেহে ঢুকছে না। তখনই শরীরটা ঘাম দিয়ে একদম মোচড় দিয়ে ফেলে দেয়। সেই ব্যথার যার হয়েছে সেই এটাকে অনুধাবন করতে পারে, কিন্তু অন্য কেউ এটাকে বুঝতেই পারে না। এই জন্যে সবার প্রতি আমার উপদেশ থাকবে, এরকম সিমটম হলে অবশ্যই কোনো একটা ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। নিশ্চয়ই। আর একটা বুক জ্বালা পোড়ার যে ব্যথা বা মাঝখানে যে হঠাৎ করে চাপ টাপ লাগে, তখন আসলে তাৎক্ষণিকভাবে কি করা যায়? তাৎক্ষণিকভাবে এই সিমটম, আমি যদি একটা কথা বলি যে ছোটোবেলায় যখন গ্রামে মানুষ এসি, ঝড় আসার আগে উত্তর আকাশে একদম কালো মেঘ, সাদা বক, তারপরে কিন্তু ঝড় আসে। এই ব্যথাটা একদিনে না, এই ধরনের ব্যথা সে আগেও তাকে ওয়ার্নিং দেওয়া হয় তাকে, কিন্তু এই ওয়ার্নিংগুলোকে সে যারা বুঝতে পারে
এবং বুঝতেই হবে, বুঝে যদি সার্জনের কাছে যায় বা কার্ডিওলজিস্টের কাছে যায়। এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আনাসে কানাসে আমাদের কার্ডিওলজিস্ট আছে, গেলে পরেই তার রোগটা প্রপারলি হার্ট অ্যাটাকের আগেই ডায়াগনোসিস হবে। আর যদি আপনার হার্টকে আমরা হার্ট অ্যাটাকের আগেই ডায়াগনোসিস করতে পারি আর প্রপার ট্রিটমেন্ট যদি পারি, আপনি একদম লাইক বাচ্চাদের মতো, টিনেজের মতো লাইফ ট্রিট করবেন। আর কোন কোন উপসর্গগুলো দেখা দিলে বেসিক্যালি একজনকে প্রাইমারি স্টেজে হাসপাতালে যাওয়া উচিত বলে মনে করেন আপনি? এখন মনে করেন যে আপনার বুকে চাপ দিচ্ছে, ঘাম দিয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ইমিডিয়েটলি কোনো কিছুতে অবহেলা না করে ইমিডিয়েটলি একটা নিয়ার বাই একটা কার্ডিয়াক হাসপাতালে যাবেন। গেলে পরে ওখানে যে একটা রুটিন টেস্ট করে তাকে ডায়াগনোসিস করে ফেলতে পারে। কিন্তু টাইম সেভ লাইফ। আমরা বলি যদি একটা রুগী 3 আওয়ার্সের মধ্যে আমাদের কাছে আসে, এখন কিন্তু বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালে যেটাকে বলি আমরা প্রাইমারি পিসিআই, ইমিডিয়েটলি যদি 3 ঘন্টার মধ্যে কোনো রুগী আমাদের কাছে আসতে পারে, আমরা যদি তাকে ডায়াগনোসিস করতে পারি, তাকে ইমিডিয়েটলি অ্যাঞ্জিওগ্রাম করে হয় অ্যাঞ্জিওপ্লাস্টি বা আদার্স যে ট্রিটমেন্ট লাগবে, তাহলে কিন্তু হার্টের মাসেলগুলো ড্যামেজ হয় না। এই জন্য আমার উপদেশ থাকবে যে কোনোভাবেই হোক সময়ের কালক্ষেপণ না করে ইমিডিয়েটলি যে কোনো একটা হসপিটালে আপনি যাবেন। এই ফ্যাসিলিটিস আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলেও আছে। এটা নিঃসন্দেহে থেকে আসলে হার্টের চিকিৎসা অনেক উন্নত হয়ে গেছে আমাদের, সে কথা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই। আরেকটি বিষয় যেটা আলোচনা করতে চাই যে গ্যাস্ট্রিকের ব্যথা আবার ফিরতে চাই। অনেকে বলে বুকের ডান পাশে ব্যথা করলে সেটা গ্যাস্ট্রিকের ব্যথা, আর বাম পাশে করলে হার্টের ব্যথা। এই ধারণাটা আসলে কতটুকু? আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হলো হার্টের ব্যথা কখনোই হার্টের উপরে হয় না। এই যে এই মুহূর্তে যদি আপনাকে আমি এই কথাটা বলে দিই যে এই জায়গায় হয়, তাহলে বাসায় এসে সবাই ভাববে যে এই তো বুঝি আমার হার্টের ব্যথা। আমরা যখন মেডিকেল কলেজে 3rd ইয়ারে উঠি, 3rd ইয়ারে উঠলে পরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রুগী দেখি। কেউ কলিসিস্টাইটিস, কেউ অ্যাপেন্ডিসাইটিস। ওয়ার্ডে ওই রুগী দেখে আসলাম, রুমে এসে মনে হতো যে এই আমার তো বোধহয় কলিসিস্টাইটিসের ব্যথাই হচ্ছে। সো বুকের ব্যথাই যে হার্টের উপরে, কিন্তু হার্টের ব্যথা হয় না, এতটুকুই বলবো। আর পরবর্তীটুক ডাক্তারকেই ছেড়ে দেন। নিশ্চয়ই, যে মানুষের একটা ভ্রান্ত ধারণা থাকে আসলে সবকিছু মিলে সেটা নিশ্চয়ই। অর্থাৎ হার্টের ব্যথা কখনো হার্টের উপর হবে না, তার আশপাশে হয়তো বা থাকবে। অবশ্যই, নিশ্চয়ই সিমটমগুলো। যেসব মানুষ সবসময় গ্যাস্ট্রিকের ব্যথায় ভুগেন, আসলে তারা কিভাবে বুঝবেন যে আসলে এটা গ্যাস্ট্রিকের ব্যথা না? বা ছোট্ট করে যদি আমরা বলি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, গ্যাস্ট্রিকের ব্যথাটা সব সময় খালি পেটে হয়। কোনো কিছু খাবার খেলে ব্যথাটা সাবসাইড হবে, কিন্তু হার্টের ব্যথা কখনো খালি পেটে বা ভরা পেটে মানে না। ও যে কোনো সময় হতে পারে এবং ভরা পেটে একটু বেশি হয়। এই জন্য কিন্তু হার্টের রুগীদের খাবারের ব্যাপারে আমি সবসময় বলি আপনারা রেশনিং খাবার খাবেন, একবারে অধিক খাবার খাবেন না। আরেকটা জিনিস, যদি কেউর কোনো পসিবিলিটি থাকে নিয়ার বাই, যদি নাইট্রোগ্লিসারিন কোনো স্প্রে যদি থাকে, সেটাকে যদি জিহ্বার নিচে দেওয়া যায়, যদি ওইটা হার্টের ব্যথা হয় সেটা অবশ্যই কমে যাবে। আর যার গ্যাস্ট্রিকের ব্যথা হয় সেটা কখনোই কমবে না। এ ব্যাপারে মজার একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হলো যে ইন দ্য ইয়ার 2008, সেদিন ছিল 1 বৈশাখ, একটা ইয়াং মেয়ে 21 ইয়ার্স, এই ড্যাফোডিলস ইউনিভার্সিটির আনমেরিড একটা মেয়ে, তার ডায়াগনোসিস হয়েছে। যেহেতু ইয়াং একটা মেয়ে, বিভিন্ন ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে সবাই ভাবছে, বাবাকে বলছে দেখেন অন্য কিছু কিনা, কোনো অ্যাফেয়ার আছে কিনা। একদিন সে হাঁটতেছিল, তার বাবা আবার ডায়াগনোসড কেস ছিল তার করোনারি আর্টারি ডিজিজ, অ্যান্ড হি ওয়াজ রেডি ফর করোনারি আর্টারি বাইপাস সার্জারি। তো একদিন তার ওই গ্লিসারিন স্প্রেটা তার জিহ্বার নিচে দিছে তার মেয়ের। দেওয়ার সাথে সাথে মেয়ে বলতেছে বাবা আমার ব্যথা তো কমে গেছে। সে আর ইমিডিয়েটলি ওই রুগীটা ছিল নারায়ণগঞ্জে, আমাদের ল্যাবিডে নিয়ে আসে। সেদিন মনে আছে, এটা 1 বৈশাখ। ইমিডিয়েটলি ওটা অ্যাঞ্জিওগ্রাম করছে। অ্যাঞ্জিওগ্রাম করবে, দেখা গেল যে তার যে লেফট মেইন গাছের গোড়ায় 90% বন্ধ। তাকে ইমিডিয়েটলি তাকে অপারেশন করে দিছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এখন সে একজন স্কুল টিচার, তার 3টা বাচ্চা আছে, তার ফ্যামিলি নিয়ে তারা মেনটেন করতেছে, ভালোভাবে আছে। মানে প্রাথমিক বেলায় উপসর্গগুলো যদি সঠিকভাবে পরিলক্ষিত হয়, ডায়াগনোসিস করা যায়, সেটা আসলে কোনো রোগই না। মানে অর্থাৎ মানে ভালোভাবে বেঁচে থাকার একটা, আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো বয়স কিন্তু একটা ব্যাপার না, রাইট? এটা যে কোনো বয়স, এবং আমরা দেখছি ইতিমধ্যে যে তরুণদের মধ্যে এটা সংক্রমণের হারটা খুবই বেশি। আমরা সেই বিষয়ে আলোচনা করবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব।
দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বুকে ব্যথা মানে কি হৃদরোগ। আলোচনা করতে আমাদের সাথে আছেন ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ লুকমান হোসেন। বিরতির পর আবারও স্বাগত। বিরতির পর যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হৃদরোগের বিষয়টি নিয়ে। আসলে মেয়েদের ক্ষেত্রে হৃদরোগের উপসর্গ কি আলাদা কোনো বিষয় বা? এটা একটু মিস্টেরিয়াস। সেটা হলো যে আল্লাহ প্রদত্ত। মেয়েরা যখন চাইল্ড বিয়ারিং এজে থাকে তখন তাদের মধ্যে যে হরমোন থাকে সেটা খুবই প্রোটেক্টিভ। ন্যাচারালি এক্সেপশনাল কিছু কেস আছে, তাছাড়া যখন মায়েরা যখন গর্ভবতী হয় ওই সময় মায়েদের হরমোনের একটা ব্যাপার থাকে। এই জন্যে মহিলাদের হৃদরোগের প্রবণতা একটু মেনার্কির পরে, যখন তার মাসিক বন্ধ হয়ে যায়, আফটার 40-তে তাদের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। কিন্তু তার মধ্যেও কিন্তু এক্সেপশনাল আছে। এটা প্রাকৃতিকভাবেই আল্লাহ এটা তাদেরকে তৈরি করা হয়েছে, ন্যাচারাল প্রোডাকশন থাকে। এটা নিশ্চয়ই একটা বিশাল ব্যাপার। আসলে উপর আল্লাহর সবকিছু তো আসলে বোঝা যায় না। কিন্তু তরুণদের মধ্যে, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, তরুণদের মধ্যে কিন্তু হৃদরোগের হারটা খুব বেড়ে গেছে। আসলে বিষয়টি কেন? আসলে আমি একটা জিনিস বলবো যে রোগ বাড়ে নাই, রোগের ডায়াগনস্টিক সহজ হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। মানুষ গুগল করে, বিভিন্ন জিনিসের সাহায্য নেয় এবং মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং তারা ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হচ্ছে এবং অনেক অনেক ডায়াগনোসিস হচ্ছে। আমার দেশে যারা, বিদেশে যারা আমাদেরকে বৈদেশিক মুদ্রা পাঠান, এদের একটা গ্রুপ আছে যারা মিডল ইস্টে জব করে। তারা হয় কি, অনেক অল্প বয়সে তারা চলে যায়। পাসপোর্টের রিয়াল বয়সের চেয়েও বয়স বাড়িয়ে দেয়া তারা চলে যায়। চলে যাওয়ার পরে ওরা ওখানকার একটা গরম দেশে চলে যায়। আমাদের দেশে ওয়েদার, ওই দেশের ওয়েদারের মধ্যে অনেক পার্থক্য। এতে দেখা যায় যে তাদের কিডনি রোগ দেখা যায়, ডিহাইড্রেশন হয় এবং তারা কখনোই শাকসবজি ওই পরিমাণে খায় না। তারা ফ্রোজেন মুরগি খাচ্ছে। আর যখনই বিদেশে যায়, এদিক থেকে তার প্যারেন্টসরা, মা বা বাবা সবাই ফোন দিয়ে বলে যে বাবা তুই টাকা পাঠা। টাকা মনে করেন ও 500 রিয়াল আর্ন করে, ও দেখা গেছে যে ওর খাবার টাকা থাকে না, তার আগেই দেশে টাকা পাঠাইতে হয়। এই জন্যে থাকে একটা ছোট জায়গায়, খাবার দাবারের কোনো সমন্বয় থাকে না, তাদের সবজি খায় না। এই ধরনের অনেক রুগী পাচ্ছি যাদের বয়স 27-28-এও তাদেরকে বাইপাস করতে হচ্ছে, তাদের রক্তনালী বন্ধ হয়ে যাচ্ছে। আর বড়লোক যারা তরুণ, তাদের হলো যে খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আমার ছোটবেলার কথা মনে করি, গ্রামের বাড়িতে মানুষ এসেছি, বিকেল হলে বিশাল মাঠে খেলতে যাইতাম। বাড়িতে ওই সময় একমাত্র 2টা জিনিস কিনতো, একটা হলো কেরোসিন তেল আর একটা হলো লবণ, আর সব কিছুই উৎপাদন হাতের নাগালে। আমার কাছে এখনও মজা লাগে যে এটা আমাদের দেশে, আমার বাড়ি মানিকগঞ্জে, আমার চারপাশে অনেক পুকুর। তো দুপুরবেলা মা ভাত রান্না করতে রেডি, এমন সময় জাল নিয়ে গেল রাস্তায়, যা জাস্ট ধরে নিয়ে আসলো তাজা মাছ খাওয়া, গাভীর দুধ খাওয়া। এমন কোনো দিন যায়নি যে রাতে দুধ খাওয়া হয় নাই। এগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমাদের কোনো মেন্টাল স্ট্রেস ছিল না। এখনকার ছেলেরা কিন্তু অনেক মেন্টাল স্ট্রেস। আমি যখন 2-3-তে পড়ি, সেই মানিকগঞ্জ থেকে ঢাকা নিউ মার্কেটে আসতাম বাসে, এ চিন্তাই করা যায় না। আর এখনকার দেখেন বাচ্চার মারা একটু স্কুলে গেলেও সাথে নিয়ে যাচ্ছে, আর ছেলেরা অনেক স্ট্রেস। আমাদের সময় কিন্তু কখনোই স্ট্রেস ছিল না, চিন্তা ভাবনা ছিল। স্ট্রেসের কথা কেন বললাম? আমরা যখন টেনশন করি তখন এক ধরনের হরমোন আমাদের গায়ে আসে। আপনি যখন পরীক্ষা দেন তখন কিন্তু পরীক্ষার সময় শরীর গরম হয়, সেটা একটা অ্যাড্রিনালিন হরমোন। এই হরমোনগুলো মানুষের হার্টের উপরে হার্ট রেট বাড়ায়। এই জন্যে বিভিন্নভাবে, আর খাদ্যাভ্যাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগের দিনে তো এরকম এত ফাস্টফুড ছিল না, এখন কিন্তু। এই জন্য আমি সবসময় বাচ্চাদের জন্য, বাচ্চার মাদেরকে আমি সবসময় বলি, সবসময় টিফিন দিবেন হোম ফুড, প্রসেস ফুড না। আর এই জায়গা থেকে হৃদরোগের থেকে বাঁচতে আসলে কি ধরনের জীবনধারা অনুসরণ করা উচিত বলে মনে করেন? আমি মনে করি যে একটা ফ্যামিলিতে কর্তা ব্যক্তিকেই এই ব্যাপারে সচেতন হইতে হবে। তাকে বাজারে যে এমন একটা খাবার বাসায় আনতে হবে, সেখানে আমি সবসময় একটা কথা বলি যে আপনারা সবসময় বাংলাদেশি সিজনাল জিনিসপত্র খাবেন। এই যে সামনে শীত আসতেছে, এই সময়কার যে লাল শাক বা
অন্যান্য শাকসবজি, পালং শাক, এটার যে মজা অন্য সিজনে কিন্তু এরকম মজা পাওয়া যায় না। অনেকেই বলে স্যার রোগ হলে আমাকে আঙ্গুর খাইতে হবে। আমি সবসময় বলি যে আমার দেশে যেটা তৈরি হবে সেটা সময় উপযোগী। সামনে যে গরম আসতেছে সেখানে কিন্তু তরমুজ কেন? তরমুজ হলো 98% ওয়াটার, জলীয় অংশ। এই জন্যে তরমুজের। আমাদের দেশে আম, জাম, লিচু, কলা এগুলোই খান, বিদেশি কোনো ফ্রুটসের খাবারও দরকার নেই। বিদেশি ফ্রুটস মানে ওর মধ্যে একটা অ্যাডাল্টারেশন আছে, একটা কেমিক্যাল আছে, প্রক্রিয়াজাত। এই জন্য আমি মনে করবো যে আপনার জন্ম যেহেতু বাংলাদেশে, আপনি অবশ্যই বাংলাদেশি খাবার, মানে আবহাওয়ার সাথে সহনশীল, আমাদের সাথে যে খাবারগুলো যায় সহজ যে পাচ্ছ খাবারগুলো ওগুলো গ্রহণ করতে হবে। আসলে রান্নাঘরটা কিন্তু বড় ফার্মেসি, সেটাই মানে নিজের রান্নাঘর যদি ঠিক থাকে তাহলে খাদ্যাভ্যাসটাও ভাবে গড়ে উঠবে। দারুণ বলেছেন। আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে বুকে ব্যথার জন্য প্রাথমিকভাবে কোন কোন টেস্টগুলো আসলে করানো উচিত বলে মনে করেন জরুরি? ইমিডিয়েটলি যদি কেউর ব্যথা হয়, বয়সে একটা ফ্যাক্টর, যদি যাদের বয়স সবার জন্য নয়, যে বয়স যদি 40 হয়, অ্যারাউন্ড 40 বা 40 আপ হয়, সেক্ষেত্রে আর যারা সরকারি চাকরি করি আমরা, যারা করে চাকরি, তাদের কিন্তু ইয়ারলি একটা টেস্ট হয়, মেডিকেল টেস্ট হয়, যেটা আমরা অবজ্ঞা করি। অবজ্ঞা করার কারণ আছে, আমাদের আসলে সব ট্রিটমেন্ট নিজস্ব খরচেই করতে হয়, এখানে তো কোনো ইন্স্যুরেন্স নাই। সেক্ষেত্রে আমি বলবো যে বাৎসরিক অবশ্যই এটা এক্স-রে, ইসিজি, ইকো, ইটিটি এটা যদি করা যায়, আর ডাক্তারের কাছে যদি একটা ফলো আপে থাকা যায়, তাহলে রোগটাকে হইলেও আর্লি ডায়াগনোসিস করা পসিবল। এটা অনেক জরুরি বিষয়। আরেকটি বিষয় যেটা আপনার কাছ থেকে আমরা সবশেষ জানতে চাইবো সেটা হচ্ছে তরুণদের উদ্দেশ্যে, শুধু তরুণদের উদ্দেশ্যে না, সবার উদ্দেশ্যে হৃদরোগের ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য দৈনন্দিন জীবন অভ্যাসটা কিভাবে গড়ে তোলা উচিত? আমি একটা কথা সবসময় শেয়ার করি যে হার্টের চিকিৎসা অনেক অনেক ব্যয়বহুল। এই জন্যে আমাদেরকে হার্টের অসুখ যাতে না হয় এই জন্যে আগে আসতে হবে। সেটা আমি সবসময় বলি যে আপনার নিজের ইচ্ছাই যথেষ্ট। সেটা কি? আপনি যদি ধূমপান করেন সেটাকে পরিহার করবেন, আপনার যদি ব্লাড প্রেশার থাকে সেটাকে কন্ট্রোল করবেন, আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করবেন। আর প্রতিদিন যখন আপনি সময় পান কমপক্ষে 40 মিনিট হাঁটবেন। হাঁটাটা কেমন হবে? জাস্ট ওয়ার্ম আপ। অনেকে মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি অনেক ঘামলাম, আমার সাথে গায়ে থেকে অনেক চর্বি চলে গেল, এটা ভুল ধারণা। আপনি ওয়ার্ম আপ হলেই চলবে। অনেকে আছে যে জগিং করে, জগিং করাটা তো ঠিক না। এই জন্যে যদি আপনার ওজনটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনার নি জয়েন্টটা ক্ষয় হয়ে যাবে। এই জন্যে একটা গতিতে হাঁটতে হবে যাতে ওয়ার্ম আপ হইলেই চলবে। মানে অনেকে যে বলে যে হাঁটতে হবে এমনভাবে যেন দৌড়ানোর থেকে কম। হ্যাঁ, আপনার ক্যাপাসিটি অনুযায়ী। একজন বয়সে 80 বছর, তাকে যদি বলে যে আপনি দৌড়ান, সেটা ঠিক না। এই জন্যে আর একটা জিনিস, সবসময় সহজ সরল সাবলীল জীবনযাপন করতে হবে। এই জন্য আমি বলি যে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা একটা জিনিস শরীরকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিস জরুরি, সেটা হলো শরীর চায় শ্রম আর মন চায় প্রশান্তি। এখন প্রশান্তির জন্য যারা মুসলিম আছি আমরা, তারা কোরআন তেলাওয়াত করতে পারেন, ইসলামিক গান শুনতে পারেন। মনকে ভালো রাখার জন্য আপনি ফিলান্থ্রপিক কাজ করতে পারেন। যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের নাতি নাতকর গ্রামের মানুষের সাথে কথা বলতে, পারিবারিক আবহাওয়া সময় কাটানো, ধর্মের সাথে থাকা, নিজেকে একটা মানে ট্রেন্ড ওয়েতে নিয়ে আসা। আরেকটা হলো শরীর বলে শ্রম। সেটা কি? আপনি ডেইলি হাঁটবেন, ইয়োগা করবেন, চাঙ্গা রাখেন, তাহলে এই স্বাস্থ্যকে ভালো রাখা সম্ভব। অনেকে তো আফটার মিল ওয়াক এ মাইল। একদম। ডাক্তার লোকমান হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের হৃদয়ের কথা অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। সেই সাথে টিভিসিতে সামনে যেসব দর্শক আছে যারা হৃদরোগ নিয়ে চিন্তা করেন, বেশি কনসার্ন, তারা নিশ্চয়ই আজকে আপনার এই পরামর্শ শুনে অনেক উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ টিভিসি নিউজকে। আমি আশা করি আজকের প্রোগ্রামের পরে নেক্সটে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আমরা আসবো। আপনারা আমাদের উপর আস্থা রাখেন, দেশকে ভালোবাসেন, বিদেশে ট্রিটমেন্ট করার যাওয়ার কোনো দরকার নেই। এতে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা সেভ হবে, যা দিয়ে আমাদের দেশকে উন্নত থেকে উন্নতর দেশে আমরা তৈরি করতে পারবো। নিশ্চয়ই। সবাই ভালো থাকুন। নিশ্চয়ই। দর্শক, সানফার্মার নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠান আছে পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।